E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? ভালো আছি স্যার। ভালো আছি। বসো। আজকে আমি তোমাদের দ্রবণ যে অধ্যায়টি আছে সেই দ্রবণ অধ্যায়টির শেষের অংশটি পড়াবো। দ্রবণ বলতে আমরা কি বুঝি? দ্রবণ হচ্ছে দ্রাব এবং দ্রাবকের সমসত্ব মিশ্রণ। এবং নিশ্চয়ই তোমরা দ্রবণের সংখ্যাগত ধর্ম বা কোলিগেটিভ প্রপার্টি সম্বন্ধে শুনেছ। দ্রবণের কোলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম হচ্ছে দ্রাবের কণার সংখ্যা তথা পরিমাণের উপর যদি যৌগের দ্রবণের ধর্ম নির্ভর করে তখন সেটিকে আমরা যৌগের সংখ্যাগত ধর্ম বলি। আমরা জানি যৌগের 4টি সংখ্যাগত ধর্ম আছে। সেই 4টি সংখ্যাগত ধর্মের মধ্যে অভিস্রবণ চাপ একটি ধর্ম এবং সেই ধর্মটি আজকে আমি তোমাদের আলোচনা করব। প্রথমে আমরা আসি অভিস্রবণ বলতে কি বুঝি। অভিস্রবণ হচ্ছে কম ঘনত্বের কোনো অঞ্চল থেকে অর্ধবেদ্য বা পার্চমেন্ট পর্দার সাহায্যে দ্রাবক অধিক ঘনত্বের অঞ্চলের দিকে যে প্রবাহিত হয় সেই ধর্মটিকে আমরা বলি তার অভিস্রবণ ধর্ম। অর্থাৎ এই ঘটনাটাকে আমরা অভিস্রবণ বলি। তোমরা নিশ্চয়ই একটি কিশমিশকে জলে ফেললে কি ঘটে তা তুমি জানো। একটি কিশমিশকে জলে ফেললে সেটা ফুলে ওঠে। কেন ফুলে ওঠে? এই অভিস্রবণ ধর্মের জন্য। জল কিশমিশের ভেতরে প্রবেশ করে এবং কিশমিশের ভেতরে জলটা প্রবেশ করার ফলে কিশমিশটি ফুলে ওঠে। তোমরা একটি পরীক্ষা বাড়িতে করে দেখতে পারো। একটি ডিম নেবে এবং ডিমটিকে অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণে ডুবিয়ে দেবে। ডিমটিকে অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণে ডুবালে ডিমের যে উপরের অংশ, কঠিন অংশটি, সেটি দ্রবীভূত হয়ে যাবে এবং ডিমটি নরম হয়ে যাবে। এবার এই ডিমটিকে যদি তুমি একটি বিশুদ্ধ জলের মধ্যে ডুবিয়ে দাও, দেখবে ডিমটি ফুলে ওঠে। কারণ কি? কারণ হচ্ছে বিশুদ্ধ দ্রাবক অর্থাৎ জল ডিমের ভেতর প্রবেশ করে। এখান থেকে ডিমটিকে তুলে তুমি যদি একটি গাঢ় NaCl এর দ্রবণে ডুবিয়ে দাও তাহলে তুমি দেখতে পাবে ডিমটি আবার সংকুচিত হয়ে যায়। কেন? কারণ তখন ডিমের ভেতর থেকে দ্রাবক NaCl এর দিকে প্রবাহিত হয়। কারণ তখন NaCl এর গাঢ়ত্ব ডিমের ভেতরের গাঢ়ত্বের অপেক্ষা বেশি। এবারে আমরা আসবো অভিস্রবণ চাপ কি। অভিস্রবণ চাপ হচ্ছে যে দ্রবণের ভেতর অর্থাৎ অর্ধবেদ্য বা পার্চমেন্ট পর্দার সাহায্যে আমরা জানি কি হয়, যে দ্রাবক দ্রবণের ভেতর প্রবেশ করে, বিশুদ্ধ দ্রাবক দ্রবণের ভেতর প্রবেশ করে। এই যে প্রবেশটা, সেটাকে বাধা দেওয়ার জন্য অর্থাৎ অভিস্রবণ প্রক্রিয়াটিকে
প্রতিহত করার জন্য দ্রবণের উপরে যে চাপ প্রয়োগ করা হয় সেই চাপটিকে আমরা বলি দ্রবণের অভিস্রবণ চাপ। এবং সেই অভিস্রবণ চাপটিকে আমরা পাই সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করি। এবং সেই সাথে আমরা আজকে আরেকটা জিনিস শিখব, সেটি হচ্ছে বিপরীত অভিস্রবণ। বিপরীত অভিস্রবণ বলতে আমরা কি বুঝি? বিপরীত অভিস্রবণ হচ্ছে অভিস্রবণ চাপের বেশি চাপ যদি আমরা কোনো দ্রবণের মধ্যে প্রয়োগ করি, তখন কি হয়, দ্রবণ থেকে দ্রাবক পার্চমেন্ট বা অর্ধবেদ্য পর্দার সাহায্যে বাইরের দিকে বেরিয়ে আসে। এই যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটিকে আমরা বিপরীত অভিস্রবণ বলি। এবং এই বিপরীত অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমুদ্রের যে লবণাক্ত জল, সমুদ্রের সেই লবণাক্ত জল থেকে আমরা বিশুদ্ধ পানীয় জল সংগ্রহ করে থাকি। তাহলে আমরা অভিস্রবণ চাপ এবং বিপরীত অভিস্রবণ কি, সেই জিনিসগুলো আজকে আমরা এখন শিখতে পেলাম। এবারে আমরা দ্রবণের যে সংখ্যাগত ধর্ম, সেই সংখ্যাগত ধর্মের মধ্যে আজকে আমি প্রথমে বলেছি, আজকে আমাদের, তুমি দেখেছো স্ক্রিনে, আজকে আমাদের যে সংখ্যাগত ধর্ম অভিস্রবণ চাপ, সেই অভিস্রবণ চাপ নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, এই অভিস্রবণ চাপের উপর নির্ভর করে দ্রবণকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটিকে আমরা বলি আইসোটোনিক দ্রবণ, একটিকে আমরা বলি হাইপারটোনিক দ্রবণ এবং অপরটিকে আমরা বলি হাইপোটোনিক দ্রবণ। আইসোটোনিক দ্রবণ কাকে বলে? যদি দেখি যে দ্রবণগুলোর অভিস্রবণ চাপ সমান হয়, অর্থাৎ যে দ্রবণগুলোর অভিস্রবণ চাপ সমান তাদেরকে আমরা আইসোটোনিক দ্রবণ বলি। এবং যে সকল দ্রবণগুলোর দেখা গেছে একটি দ্রবণ অপর দ্রবণ অপেক্ষা যদি দেখা যায় তার অভিস্রবণ চাপ বেশি, তাহলে তাকে আমরা হাইপারটোনিক দ্রবণ বলি। এবং যদি দেখি যে একটি দ্রবণের অভিস্রবণ চাপ অপর দ্রবণ অপেক্ষা কম, তাহলে তাকে আমরা হাইপোটোনিক দ্রবণ বলি। তাহলে আইসোটোনিক, হাইপারটোনিক এবং হাইপোটোনিক তিন ধরনের দ্রবণ আমরা পাই। বুঝতে পেরেছো? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার কোনো মানুষ যদি জলে ডুবে মারা যায় তাহলে কিছুক্ষণ পর ভেসে ওঠে, স্যার এটা কি তার অভিস্রবণের ফলে স্যার? হ্যাঁ বসো। এখানে কি হয়, মানুষ যখন জলে ডুবে মারা যায় তখন তার শরীরের ভেতর অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে কোষে জল ঢুকে যায়, যার ফলে শরীরটি ফুলে ওঠে। বুঝতে পেরেছো? এটা অভিস্রবণ প্রক্রিয়ার জন্যই হয়। এবারে দেখো, আমরা অভিস্রবণের চাপ, যেটা আমরা বললাম যে অভিস্রবণ চাপ আসলে কি, সেটা হচ্ছে কি, যে দ্রবণের মধ্যে যেন দ্রাবক প্রবেশ করতে না পারে অর্ধবেদ্য পর্দার মাধ্যমে, সেটাকে আটকানোর জন্য দ্রবণের উপর যে চাপটা প্রয়োগ করি, সেই চাপটিকে আমরা বলি কি, দ্রবণের অভিস্রবণ চাপ। এবারে দেখো, দ্রবণের অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান হোপ বলে একজন বিজ্ঞানী ছিলেন, সে কিছু সূত্র আমাদেরকে দেয়। এগুলোকে ভ্যান হোপের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র বলি। আমরা একটি একটি করে সূত্র আলোচনা করি। ভ্যান হোপের প্রথম সূত্রে কি ছিল? ভ্যান হোপের প্রথম সূত্রে ছিল উষ্ণতা যদি স্থির থাকে, অর্থাৎ স্থির উষ্ণতা বা তাপমাত্রায়, আমরা যদি উষ্ণতাটাকে স্থির রাখি, স্থির তাপমাত্রায় কোনো দ্রবণের অভিস্রবণ চাপ তার গাঢ়ত্বের সহিত সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। ভ্যান হোপের প্রথম সূত্রে বলে যে স্থির উষ্ণতায় কোনো দ্রবণের অভিস্রবণ চাপ তার গাঢ়ত্বের সহিত সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। এবং দ্বিতীয় সূত্রটি কি ছিল? দ্বিতীয় সূত্রে ছিল, যদি আমরা এখানে গাঢ়ত্বটাকে যদি স্থির রাখি, তাহলে আমরা বলতে পারি কোন দ্রবণের অভিস্রবণ চাপ তার পরম তাপমাত্রার সহিত সমানুপাতিক। তাহলে প্রথম সূত্রে আমরা পেলাম কি, যে স্থির উষ্ণতায় কোন দ্রবণের অভিস্রবণ চাপ তার গাঢ়ত্বের সহিত সমানুপাতিক। এবং দ্বিতীয় সূত্রে আমরা পেলাম যে কোন দ্রবণের অভিস্রবণ চাপ তার পরম উষ্ণতার সহিত সমানুপাতিক যদি গাঢ়ত্ব এখানে স্থির থাকে। এবং দেখো তৃতীয় সূত্রে কি বলে? তৃতীয় সূত্রে বলে যে একই আয়তনের দ্রবণে যদি আমরা পৃথক পৃথক ভাবে বিভিন্ন দ্রবের একই মোল পরিমাণ দ্রবীভূত করি, তাহলে সর্বক্ষেত্রেই দেখা যায় অভিস্রবণ চাপের মান সমান। মনে করো 1 লিটার তুমি জল নিলা, 1 লিটার জলের মধ্যে যদি 1 মোল চিনি দ্রবীভূত করো, অথবা যদি তুমি 1 মোল গ্লুকোজ দ্রবীভূত করো, যদি মোল সংখ্যা সমান হয় এবং এখানে যদি আয়তনটা সমান থাকে, তাহলে দেখা যায় অভিস্রবণ চাপের মানও কি হবে?
সমান হবে। তাহলে এখানে আমরা পেলাম যে ভ্যান টপ যে বিজ্ঞানী, ওনার 3টি সূত্র অভিস্রবণ চাপ সংক্রান্ত, একটিকে আমরা বলি প্রথম সূত্র, একটিকে বলি দ্বিতীয় সূত্র এবং অপরটিকে আমরা বলি তৃতীয় সূত্র। এবারে দেখো ভ্যান টপের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, এই সূত্র দুটিকে একসাথে সংযুক্ত করে আমরা ভ্যান টপের সমীকরণটি পাই। দেখো ভ্যান টপের সমীকরণটি, ভ্যান টপের সমীকরণে কি আছে? পাই ইজ ইকুয়াল টু সি আর টি, যেখানে পাইটি হচ্ছে অভিস্রবণ চাপ, সি গারত্ব, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং টি হচ্ছে পরম তাপমাত্রা। এবার দেখো আমরা এই সমীকরণটি কি করে প্রতিষ্ঠা করি। এই সমীকরণটি প্রতিষ্ঠা করার জন্য আমাদের ভ্যান টপের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের সাহায্য নিতে হবে। দেখো প্রথম সূত্রে আমরা কি পাই? পাই প্রপোর্শনাল টু কি পাই? সি, যেখানে টি স্থির বা ধ্রুবক। দ্বিতীয় সূত্র থেকে পাই কি পাই? পাই প্রপোর্শনাল টু টি, যেখানে কি ধ্রুবক? স্থির বা ধ্রুবক। এবার দেখো যৌগিক ভেদের উপপাদ্য জানো, যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা পাই পাই প্রপোর্শনাল টু কি? সি ইন্টু টি, যেখানে সি এবং টি পরিবর্তনশীল। সি এবং টি পরিবর্তনশীল। তাহলে দেখো এই প্রপোর্শনাল সাইনটা উঠাতে গেলে এখানে একটা ধ্রুবক দিতে হয়। তাহলে আমরা কি দেব? পাই ইজ ইকুয়াল টু আর ইন্টু টি, আর ইন্টু সি ইন্টু টি। তাহলে আমরা পেলাম কি? পাই ইজ ইকুয়াল টু সি আর টি। এই সমীকরণটিকে আমরা ভ্যান টপের সমীকরণ বলি। পর্দায় আছে দেখো যে পাই ইজ ইকুয়াল টু সি আর টি, এই সমীকরণটিকে আমরা ভ্যান টপের সমীকরণ বলি। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবারে দেখো এই ভ্যান টপের সমীকরণ থেকে আমরা দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারি এবং কিভাবে আমরা দ্রাবের আণবিক গুরুত্বটা নির্ণয় করি। দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করতে গেলে আমাকে ভ্যান টপের সমীকরণটা দিতে হবে। ভ্যান টপের সমীকরণ থেকে আমরা কি পাই? পাই ইজ ইকুয়াল টু কি পাই? সি আর টি, যেখানে সিটা কি? গারত্ব। যদি সিটা গারত্ব হয় আবার সির জায়গাতে আমরা লিখতে পারি এন বাই ভি। এনটা হচ্ছে মোল সংখ্যা, ভিটা হচ্ছে আয়তন। তাহলে আমরা লিখতে পারি পাই ইজ ইকুয়াল টু এন বাই ভি ইন্টু আর টি। এনটা কি? এনটা মোল সংখ্যা, মোল সংখ্যার জায়গায় আবার আমরা লিখতে পারি ওজন বা আণবিক গুরুত্ব। তাহলে কি হলো? পাই ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম ইন্টু আর টি বাই ভি। তাহলে m ইজ ইকুয়াল টু কি? ডব্লিউ আর টি বাই পাই ভি। এই সমীকরণটির সাহায্যে একটি দ্রাবের আণবিক গুরুত্ব আমরা নির্ণয় করতে পারি, যেখানে mটা কি? ভর, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি কে আমরা বলবো তাপমাত্রা, পাই হচ্ছে অভিস্রবণ চাপ এবং ভি হচ্ছে আয়তন। তাহলে তো এই সূত্রটির সাহায্যে আমরা কোন দ্রাবের
আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারি। উঠিয়েছো এটা? তাহলে এই অংশে আমরা অভিস্রবণ চাপ, বিপরীত অভিস্রবণ, ভ্যান টপের যে সূত্রাবলীগুলো রয়েছে এবং ভ্যান টপের সমীকরণ এবং তার সাহায্যে আমরা কি করে কোনো দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারি সেটি আমরা শিখলাম। এবারে আমরা যাব দ্রবণের সংখ্যাগত ধর্ম। আমরা প্রথমেই বলেছি, এবারে আমরা যাব দ্রবণের অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। দেখো, দ্রবণের অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম বলতে আমরা কি বুঝি? কোন দ্রবণের সংখ্যাগত ধর্মের তাত্ত্বিক মান যদি বিচ্যুতি হয়, অর্থাৎ তাত্ত্বিক মান এবং পরীক্ষালব্ধ মান দুটির মধ্যে যদি পার্থক্য থাকে, তখন এই যে দ্রবণের ধর্মটাকে সংখ্যাগত ধর্ম, সেটাকে আমরা বলি দ্রবণের অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। অর্থাৎ এক্ষেত্রে তাত্ত্বিক মান, থিওরিটিক্যাল ভ্যালু এবং এক্সপেরিমেন্টাল ভ্যালু, যেটাকে আমরা বলি পরীক্ষালব্ধ মান, দুটি এক হবে না। যদি আমরা এরকম পাই, তাহলে সেই যে দ্রবণের সংখ্যাগত ধর্ম, সেই সংখ্যাগত ধর্মটাকে আমরা বলবো কি? দ্রবণের অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। এবং সেই অস্বাভাবিক সংখ্যাগত ধর্মের কারণটা কি, কেন সেটা হয়? তার প্রধান কারণ হচ্ছে, একটি হচ্ছে সংযোজন, অর্থাৎ দ্রাবের কণার সংযোজন, এবং অপরটি হচ্ছে দ্রাবের কণার বিয়োজন। দেখো, সংখ্যাগত ধর্ম আমি প্রথমে বলেছি, সংখ্যাগত ধর্ম কার উপর নির্ভর করে? দ্রাবের কণার সংখ্যার উপর। এবার দেখলাম দ্রবণ করার পর, এবার আমরা দেখতে পেলাম যে দ্রবণ করার পর যদি দ্রাবের কণার সংখ্যা কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে সংখ্যাগত ধর্মের মানটাও কমে যাবে। আবার যদি দ্রাবের কণার সংখ্যা বেড়ে যায়, তাহলেও সংখ্যাগত ধর্মের মানটা বেড়ে যাবে। সংযোজনের ক্ষেত্রে কি হয়? যখন আমরা কোনো দ্রবণের মধ্যে দ্রাব যোগ করি, দ্রাবগুলো পরস্পর সংযোজিত হয়। সংযোজিত হওয়ার ফলে দেখা যায় যে এখানে দ্রাবের কণার সংখ্যা হ্রাস পায়। সেই দ্রাবের কণার সংখ্যা হ্রাস পাওয়ার ফলে সংখ্যাগত ধর্মের মানও কমে যায়, অর্থাৎ তাত্ত্বিক মান থেকে পরীক্ষালব্ধ মানের মানটা কম হয়। বিয়োজনের ক্ষেত্রে আমরা কি দেখি? বিয়োজনের ক্ষেত্রে আমরা দেখি দ্রবণে দ্রাব যোগ করার ফলে দ্রাবের বিয়োজন ঘটে। বিয়োজন ঘটার ফলে দ্রাবের কণার সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে সংখ্যাগত ধর্মের মানও বৃদ্ধি পাবে। এবং সংখ্যাগত ধর্মের মান বৃদ্ধি পেলে তাত্ত্বিক মান এবং পরীক্ষালব্ধ মান এক হবে না। সেই ক্ষেত্রে কি হবে? পরীক্ষালব্ধ মান তাত্ত্বিক মান থেকে বেশি হবে। তাহলে আমরা পেলাম কি? অস্বাভাবিক সংখ্যাগত ধর্মের প্রধান কারণ হচ্ছে কি? দ্রাবের বিয়োজন এবং দ্রাবের সংযোজন। এবারে দেখো, একটি দ্রবণের মধ্যে দ্রাবের কণার সংযোজন না বিয়োজন হয়েছে, অর্থাৎ দ্রবণটি স্বাভাবিক সংখ্যাগত ধর্ম প্রদর্শন করবে না অস্বাভাবিক সংখ্যাগত প্রদর্শন করবে, তার জন্য আমরা একটা পদ ব্যবহার করি, এবং সেই পদটির নাম হচ্ছে ভ্যান টপ গুণক। এবং সেই ভ্যান টপ গুণকটিকে আমরা আই চিহ্নের মাধ্যমে প্রকাশ করি। ভ্যান টপ গুণকটিকে আমরা আই চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, এবং এই ভ্যান টপ গুণকের মান থেকে আমরা বুঝতে পারি যে দ্রবণটি স্বাভাবিক সংখ্যাগত ধর্ম প্রদর্শন করবে না অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম প্রদর্শন করবে। এবং আয়ের সংজ্ঞাটা কি? আই আসলে কি? আইটা হচ্ছে পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্ম এবং তাত্ত্বিক সংখ্যাগত ধর্মের অনুপাত। অর্থাৎ আই যদি আমাকে বলে যে ভ্যান টপ গুণকের সংজ্ঞা দাও, তাহলে আমরা বলবো পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্ম এবং তাত্ত্বিক সংখ্যাগত ধর্মের যে অনুপাত, সেই অনুপাতটিকে আমরা বলি ভ্যান টপ গুণক। আবার আমরা জানি যে সংখ্যাগত ধর্ম দ্রাবের আণবিক গুরুত্বের সাথে কিভাবে সম্পর্কযুক্ত? ব্যস্তানুপাতিক। তাহলে আণবিক গুরুত্বের সহিত যদি ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়, তাহলে যদি আমরা আণবিক গুরুত্বের সাপেক্ষে ভ্যান টপ গুণককে প্রকাশ করতে চাই, তাহলে আমরা প্রকাশ করতে পারি আই ইজ ইকুয়াল টু তাত্ত্বিক আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই পরীক্ষালব্ধ আণবিক গুরুত্ব। বুঝতে পেলে? তাহলে এখানে আমরা কি পেলাম? দেখো যে আই ইজ ইকুয়াল টু পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্ম এবং তাত্ত্বিক সংখ্যাগত ধর্মের যে অনুপাত, সেটিকে আমরা ভ্যান টপ গুণক বলি। এবার দেখো, ভ্যান টপ গুণকের মান থেকে আমরা বুঝতে পারি যে একটি দ্রবণ স্বাভাবিক সংখ্যাগত ধর্ম প্রদর্শন করবে না অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম প্রদর্শন করবে। সেটি কি রূপে আমরা দেখব, কি হবে সেটি দেখো।
এখানে দেখো, যদি আই এর মান 1 হয়, 1 কখন হবে? আমরা তো জানি আই ইজ ইকুয়াল টু কি? পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্ম এবং তাত্ত্বিক সংখ্যাগত ধর্ম। আই এর মানটা কখন 1 হবে? যখন পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্ম এবং তাত্ত্বিক সংখ্যাগত ধর্মের মান 1। অর্থাৎ থিওরিটিক্যাল ভ্যালু এবং এক্সপেরিমেন্টাল ভ্যালু দুটি যদি একই হয় তাহলে আই ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে কি বোঝা যায়? যে এই দ্রবণটি কোনো অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম প্রদর্শন করবে না। তাহলে যদি কোনো দ্রবণের আই এর মানটা 1 হয় তাহলে সেই ক্ষেত্রে এই দ্রবণটি কোনো অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম প্রদর্শন করবে না। ক্লিয়ার হয়েছে? যদি আমরা বলি আই লেস দেন 1, তাহলে দেখো আই লেস দেন 1 এর ক্ষেত্রে কি হচ্ছে? যে পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্ম তার মান কম, তাত্ত্বিক সংখ্যাগত ধর্ম তার মান বেশি। তাহলে সেটা কখন হবে? যখন দ্রাবের কণার সংযোজন হবে। কারণ তোমরা জানো সংযোজিত হলে দ্রাবের কণার সংখ্যা হ্রাস পায়, ফলে পরীক্ষালব্ধ মান তার তাত্ত্বিক মান থেকে কম হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্মের মানটা পাবো কম এবং তাত্ত্বিক সংখ্যাগত ধর্মের মান পাবো বেশি। তাহলে এই ক্ষেত্রে আয়ের মানটা লেস দেন 1 হবে। তাহলে যদি আয়ের মান লেস দেন 1 হয় তাহলে আমরা বুঝবো সে দ্রবণে কি হয়েছে? সংযোজন হয়েছে। সংযোজনের ফলে আইটা লেস দেন 1 হবে। এবারে দেখো, যদি আই গ্রেটার দেন 1 হয়, কোন মানটা বেশি? পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্মের মান বেশি, তাত্ত্বিক সংখ্যাগত ধর্মের মান কম। সেটা কখন হবে? যদি বিয়োজন হয়। যদি বিয়োজন হয় তাহলে পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্মের মানটা বৃদ্ধি পাবে এবং তাত্ত্বিক সংখ্যাগত ধর্মের মানটা একই থাকবে। তাহলে তাদের যে অনুপাতটা, সেই অনুপাতটা গ্রেটার দেন 1 হবে। তাই একটা দ্রবণের যদি আয়ের মান 1 হয় তাহলে বুঝবো এই দ্রবণটি কোনো অস্বাভাবিক আচরণ প্রদর্শন করবে না, অর্থাৎ এই দ্রবণটি কোনো অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম প্রদর্শন করবে না। আয়ের মান লেস দেন 1 হলে অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম প্রদর্শন করবে। এই ক্ষেত্রে দ্রাবের কণার কি হবে? সংযোজন। যদি আই গ্রেটার দেন 1 হয় তাহলে আমরা কি বুঝবো? এই ক্ষেত্রে অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম প্রদর্শন করবে, কিন্তু সেই ক্ষেত্রে দ্রাবের কণার বিয়োজন হবে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? এবারে দেখো, দ্রবণের মধ্যে বিয়োজন মাত্রা এবং সংযোজন মাত্রা তার সাথে ভ্যান টক গুণকের যে সম্পর্ক, সেই সম্পর্কটি আমরা এখন আলোচনা করব। বিয়োজন মাত্রাটাকে আমরা আলফা দ্বারা চিহ্নিত করি। আলফাটাকে আমরা এখানে বলি বিয়োজন মাত্রা। সম্পর্কটি কি? আলফা ইজ ইকুয়াল টু i-1 ডিভাইডেড বাই n-1, যেখানে i হচ্ছে ভ্যান টক গুণক এবং nটা কি? nটা হচ্ছে প্রতিটি অণু জলে আয়নিত হয়ে যতটি আয়ন তৈরি করে। যেমন মনে করো, একটি উদাহরণ দিয়ে বলি, NaCl। সাগর বলো তো, NaCl জলে দ্রবীভূত হয়ে কয়টি আয়ন তৈরি করে? স্যার দুইটি, Na+ ও Cl-। বসো, তাহলে এক অণু NaCl জলে আয়নিত হয়ে দুটি আয়ন তৈরি করে, একটি Na+ এবং একটি Cl-। তাহলে এই ক্ষেত্রে কি হবে? n এর মানটা কত হবে? NaCl এর 2 হবে। তাহলে আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, i হচ্ছে ভ্যান টক গুণক, n হচ্ছে কি? কণার সংখ্যা, অর্থাৎ একটি অণু আয়নিত হয়ে যতটি আয়ন তৈরি করে। তাহলে এই মানগুলো যদি আমি পেয়ে যাই তাহলে আমরা কি করতে পারি? দেখো, আলফাটা বিয়োজন মাত্রা দিয়ে দেবে। তোমাদের একটু বলে দিই বিয়োজন মাত্রা জিনিসটা কি। বিয়োজন মাত্রা হচ্ছে যতটা অণু বিয়োজিত হয় তার সংখ্যা এবং দ্রবণে যতটা অণু নেওয়া হয়েছিল। মনে করো তুমি একটি দ্রবণে 100টি অণু নিলে, তার মধ্যে 20টা অণু আয়নিত হলো, তাহলে 20 ডিভাইডেড বাই 100 যেটা হবে সেটা হবে আলফা। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা যদি আলফার মানটা জানি, আমরা যদি n এর মানটা জানি, তাহলে এখান থেকে আমরা আইটা পেয়ে যাব। সংযোজনের ক্ষেত্রে সূত্রটি কি? আলফা ইজ ইকুয়াল টু i-1 ডিভাইডেড বাই 1/n-1। সেই ক্ষেত্রে আলফাটি হচ্ছে সংযোজন মাত্রা। আলফাটি হচ্ছে সংযোজন মাত্রা, অর্থাৎ এই ক্ষেত্রে কি হয়? আলফা ইজ ইকুয়াল টু i-1/n-1। তাহলে আলফাটি যদি সংযোজন মাত্রা হয়, আই তো জানো, আই কি? ভ্যান টক গুণক, n কি?
এন হচ্ছে কতটা অণু সংযোজিত হয়, কতটা অণু সংযোজিত হয় সেই সংখ্যাটা হচ্ছে এন। যদি তোমাকে বলে যে এসিটিক অ্যাসিড বেনজিনের মধ্যে বি অণু গ্রুপে থাকে, কথাটার অর্থ এন এর মানটা কত এখানে 2। ডাইমার যদি বলে তাহলে 2, ট্রাইমার বললে 3। তাহলে এখানে আমরা আই এর মানটা এখান থেকে ক্যালকুলেট করব কি করে, এন এর মান আমরা যদি পেয়ে যাই, আলফা যদি আমরা পেয়ে যাই, তাহলে সেখান থেকে আমি আই এর মানটা ক্যালকুলেট করতে পারবো। বুঝতে পেরেছো? এবারে দেখো আমরা এখানে কয়েকটি যে পদার্থ আছে, দ্রাব আছে, তাদের আয়ের মান আমরা কি করে পাই। আয়ের মান আমরা কি করে পাই দেখো, যে সকল অণুগুলোর বিয়োজিত হয় না, অর্থাৎ যে সকল অণুগুলো তড়িৎ অবিশ্লেষ্য, যেমন মনে করো কি, যেমন ইউরিয়া, ইউরিয়ার ক্ষেত্রে আয়ের মান হবে 1। অর্থাৎ যে সকল অণু তড়িৎ অবিশ্লেষ্য তাদের ক্ষেত্রে আয়ের মান হবে 1। যারা তড়িৎ বিশ্লেষ্য এবং যারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য সেই ক্ষেত্রে কি হবে, আয়ের মান হবে প্রতিটি অণু আয়নিত হয়ে যতটা আয়ন তৈরি করে। দেখো যেমন NaCl, সেটা আয়নিত হয়ে কয়টি আয়ন তৈরি করে, সেই ক্ষেত্রে আয়ের মান হবে 2। ঠিক আছে? আর যারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য তাদের ক্ষেত্রে কি হবে, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে হবে কি, এই সূত্রটা, এই সূত্রটার মধ্যে তোমাকে আলফা দিয়ে দেবে। আলফা মনে করো বলে দিল 10%, তাহলে 10/100 কতটা অণু বিয়োজিত হয় সেই সংখ্যাটা তুমি পেয়ে যাবে, এন এর মান, সেখান থেকে বের করে নেবে। সাগর বলো তো MgCl2 এর আয়ের মানটা কত হবে? MgCl2 স্যার 3। ভেরি গুড, বসো। বুঝতে পেরেছো এই জিনিসটা? এবার আমি তোমাদের একটি গাণিতিক সমস্যার তোমাদের আমি করাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দ্রবণের অবিশ্রবণ চাপ সংক্রান্ত। যদি আমাকে বলে দেয় যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো দ্রবণের 500 ml এর মধ্যে 1 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে এবং দ্রবণের অবিশ্রবণ চাপ 760 মিলিমিটার, তখন আমাকে যদি বলে যে আণবিক গুরুত্ব, যেটাকে আমরা এম দিয়ে চিহ্নিত করলাম, সেটি কত, তখন তোমরা কি সূত্র প্রয়োগ করবে, যে Wm ইজ ইকুয়াল টু, আমরা পেয়েছি কি, WRT/πV। তাহলে এই ক্ষেত্রে পায়ের মানটা কত, 760 মিলিমিটার, সেটাকে অ্যাটমসফিয়ার নিয়ে নিলে 1 অ্যাটমসফিয়ার, V ইজ ইকুয়াল টু 500 ml, যেটাকে আমরা লিটার নিলে 0.5 লিটার, এবং আর তো জানো 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, অ্যান্ড T ইজ ইকুয়াল টু 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কেলভিন। তাহলে মানগুলো এখানে বসিয়ে দেবে, মানগুলো বসিয়ে দিলে অঙ্কটা আনসার চলে আসবে। বুঝতে পেরেছো এটা? এবার বাড়ির কাজের জন্য আমি তোমাদের দুটি অঙ্ক দিয়ে দিই, এই দুটি অঙ্ক উঠিয়ে নাও। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, 5% কোনো গ্লুকোজ দ্রবণ 10% কোনো অজ্ঞাত দ্রাবের দ্রবণের সহিত আইসোটোনিক হলে অজ্ঞাত দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করো। বুঝতে পেরেছো? দ্বিতীয়টি হচ্ছে নিম্নলিখিত যৌগগুলোর ভ্যান টফ গুণকের মান কত। এ নাম্বার অপশনে দেওয়া আছে KCl, বি নাম্বারে দেওয়া আছে MgCl2 এবং সি নাম্বারে দেওয়া আছে Na2CO3। উঠিয়েছো? আজকে যে আলোচনা করলাম ভালো করে বুঝতে পেরেছো তো? বাড়িতে গিয়ে ভালো করে পড়বে, তাহলে আরো ক্লিয়ার কনসেপশন তোমাদের হবে। এখানেই আজকে আমি ক্লাস শেষ করছি। পরবর্তীকালে অন্য একটি অধ্যায় নিয়ে আরেকদিন তোমাদের সামনে আসবো।
ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।